গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুড়ে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে আইজ্যাক অ্যাসিমভের লেখা গল্প মৃত্যুর গুঁড়ো। গল্পের চরিত্রাভিনয় সৃজন গুপ্ত, দীপায়ন মালাকার। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আইজ্যাক অ্যাসিমভের লেখা মৃত্যুর গুঁড়ো। স্যার, মে আই কাম ইন স্যার? হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। বলুন, আপনি দেখা কেন করতে চেয়েছিলেন? স্যার, আমি বলছিলাম যে আপনি লেটেস্ট ওই থিসিসটা যেটা জমা দিয়েছেন সেটার যে ফাইন্ডিংসটা, ওটা তো স্যার আমার নামে হওয়া উচিত। আমি তো ওটা খুঁজে বার করেছিলাম স্যার। এই ফাইন্ডিংস, ডিসকভারি, ইনভেনশন এগুলো কেউ কি আর খুঁজে বার করে মশাই? এগুলো তো সব থাকে। এগুলো ভাগ্যক্রমে আপনার নামে, আমার নামে, এর নামে, ওর নামে, তার নামে চলে যায়। আবার মাঝে মধ্যে ভাগ্য খারাপ থাকলে অন্য কারোর নামেও চলে যায়। এই যেমন ধরুন রেডিও, সেটা কি জগদীশ বোসের নামে গেছে নাকি? ওটা তো গেল কি না মার্কনির নামে। যেমন ধরুন নিকোলা টেসলা, উনি অতটাও ভাগ্যবান ছিলেন না আর কি। মৃত্যুর বেশ কয়েক বছর পরে উনি পপুলার হচ্ছেন, তো ঠিক আছে, হ্যাঁ আপনিও হবেন, চিন্তা করছেন কেন? আর মশাই ভুলে যাচ্ছেন কেন? আপনাকে তো এখন আমার আন্ডারেই কাজ করতে হবে আরো অনেক বছর। অন্য কোনো অর্গানাইজেশন আছে নাকি? আপনি আসুন 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 আসুন, পরে কথা হবে। অল দ্য বেস্ট। একটু আগে যে কনভারসেশনটা শুনলাম, সেই কনভারসেশন বা আলোচনাটা চলছিল সেন্ট্রাল অর্গ্যানিক গবেষণাগারের একটি চেম্বারে। সেই একই জায়গার ক্যান্টিনে চলছিল আরও একটি কনভারসেশন, তবে সেটা ফিসফিসিয়ে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, ডক্টর পাকরাশি, ডক্টর খাসনবিশ, এদের সকলের আবিষ্কার ওই হতভাগা নিজের নামে করে নিয়েছে। মাঝে মাঝে মনে হয় মালটার নাকে মুখে বিষ ঢুকিয়ে দিই। ওসব করে কোনো লাভ নেই, তাহলে তুমি ধরা পড়বে এবং জেলে যাবে। তার থেকে এমন কোনো উপায় বার করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, বুঝলে? সেন্ট্রাল অর্গ্যানিক গবেষণাগারের অধ্যক্ষ ডক্টর রমেন দত্তর অধীনে যেসব তরুণ বৈজ্ঞানিক গবেষণা করছেন, তাদের মধ্যে কেউই প্রায় ওর ব্যবহারে খুশি নন। সকলেই বেশ ক্ষুব্ধ। অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এদের মধ্যে যে কেউ ডক্টর দত্তকে খুনও করে ফেলতে পারে। এর কারণও খুব স্পষ্ট। অধীনস্থ গবেষকদের মৌলিক গবেষণার দাবিদার ডক্টর রমেন দত্ত নিজে, খানিকটা গাজোয়ারি করে। ডক্টর রমেন দত্ত একজন জৈব রসায়নবিদ। শুধু এটুকু বললেই ডক্টর দত্ত সম্পর্কে সব কথা বলা হয় না। ডক্টর দত্ত তার গবেষণার জন্য বেছে নিয়েছেন একটা গোটা সৌরমণ্ডল। চাঁদে গবেষণা চলছে, গবেষণা চলছে কৃত্রিম উপগ্রহে বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটে, এবং সৌরমণ্ডল বা সোলার সিস্টেমের আরও অনেক গ্রহে এবং উপগ্রহে। এই সমস্ত গবেষণা চালানোর জন্য তরুণ গবেষকরা ছুটে বেড়াচ্ছেন গ্রহ থেকে গ্রহান্তরে, কিন্তু সাফল্যের জয়মাল্যটি জোর করে পড়ছেন ডক্টর রমেন দত্ত তার নিজের গলায়। কিছুদিন ধরে গবেষণাগারের ক্যান্টিনে, হস্টেলে, এখানে ওখানে নিয়মিত গোপন আলোচনা চলছে কি করে ডক্টর
রমেন দত্তকে সরিয়ে ফেলা যায় তাই নিয়ে। দলের সবাই কোনো না কোনো সময় মহাকাশ পাড়ি দিয়েছেন, কিন্তু এখনো অবধি ডক্টর মিলন রায় ভূপৃষ্ঠ ছেড়ে মহাকাশে যাননি। ডক্টর দত্তর সঙ্গে এক নাগাড়ে কাজ করার অভিজ্ঞতা আছে একমাত্র ডক্টর রায়ের। হঠাৎ এর মধ্যে একদিন অঘটন যা ঘটার তা ঘটে গেল। ডক্টর রমেন দত্ত যে আবহাওয়া চেম্বারে নিজের গোপন পরীক্ষা চালাতেন, সেখানে বিস্ফোরণ ঘটল এবং কোনো ডাক্তারি সাহায্য পাওয়ার আগেই ডক্টর রমেন দত্ত মারা গেলেন। ডক্টর মিলন রায় অন্যান্য সবার সঙ্গে ছুটে গেলেন আবহাওয়া চেম্বারে, কিন্তু সেখানকার দৃশ্য দেখে ওনার সমস্ত শরীর কেঁপে উঠল, চোখ মুখ শুকিয়ে এলো। এ কি সত্যি দুর্ঘটনা নাকি অন্য কিছু? ইনভেস্টিগেশন ব্যুরোর জাঁতরেল অফিসার মিস্টার দত্ত মজুমদার এলেন সেন্ট্রাল অর্গ্যানিক গবেষণাগারে এই হত্যার ইনভেস্টিগেশন করতে। তার সামনে কিন্তু সবার আগে এগিয়ে এলেন ডক্টর মিলন রায়। মিস্টার দত্ত মজুমদারের কাছে এই কথা স্বীকারও করলেন যে ওরা ডক্টর রমেন দত্তকে খুন করার জন্য মাঝে মাঝে গোপন আলোচনা করতেন, তবে সত্যি সত্যি খুন করার কোনো পরিকল্পনাই দানা বেঁধে ওঠেনি। ও সত্যি নাকি? খুব অবাক হওয়ার ভান করলেন ঝানু গোয়েন্দা অফিসার। সত্যি মিস্টার মজুমদার, তবে এখন মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ কোনো আলোচনা না করেই নিজে নিজে পরিকল্পনা করে ফেলেছিল। ডক্টর দত্তকে খুন করার কথা ভাবতেন কেন আপনারা? তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন মিস্টার দত্ত মজুমদার। উনি অনেকের গবেষণা সাফল্যের কৃতিত্বটুকু নিজের বলে প্রচার করতেন। তাই নাকি? এই তো মশাই সাংঘাতিক ব্যাপার। বললেন মিস্টার দত্ত মজুমদার। এমন কিছু অপরাধীকে বলা যায় না মিস্টার দত্ত মজুমদার। আমাদের মতো তরুণ গবেষকদের একত্রিত করে কাজের সুযোগ করে দিয়েছিলেন ডক্টর দত্ত। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় টাকা পয়সা আদায় করে এনে এই গবেষণাগারটি চালাতেন উনি। মহাকাশে গবেষণা চালাবার সরকারি অনুমতি বের করে এনেছিলেন। সবই করতেন ডক্টর রমেন দত্তই। এই সেন্ট্রাল অর্গ্যানিক ছিল ওনার প্রাণ। কথা শেষ করে ডক্টর মিলন রায় হাঁপাতে লাগলেন। তা মনে হচ্ছে এইসব কথা হঠাৎই আপনি বুঝতে পারলেন ডক্টর রায়। মিস্টার দত্ত মজুমদারের কণ্ঠস্বরে কোনো ওঠানামার আভাস নেই। ঠিক তা নয়, তবে আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আমি একা আমার বন্ধুদের বাধা দিতে পারিনি। কোনো রকমে বললেন ডক্টর রায়। আর এখন মনে হচ্ছে কাউকে শাস্তি দিতে চান। মিস্টার দত্ত মজুমদারের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ডক্টর মিলন রায় যেন দাঁড়াতে পারছিলেন না, তবু সাহস সংগ্রহ করে এক নিঃশ্বাসে বলে ফেললেন, কারণ এটা খুন। তা খুনের ধারণা এত জোরালো হলো কিভাবে? কঠিন স্বরে প্রশ্ন করলেন মিস্টার দত্ত মজুমদার। কারণ ডক্টর রমেন দত্ত ছিলেন অত্যন্ত সাবধানী মানুষ। তার ধারে কাছে কোনো বিস্ফোরণ এমনি এমনি ঘটতেই পারে না। মিস্টার দত্ত মজুমদার আরও কঠিন স্বরে প্রশ্ন করলেন, কিসে বিস্ফোরণ ঘটেছে বলে আপনার মনে হয় ডক্টর রায়? যে কোনো জিনিসেই ঘটতে পারে। ডক্টর দত্ত জৈব রসায়ন নিয়ে কাজ করতেন, যেমন বেনজিন, ইথার, পাইরিডিন ইত্যাদি প্রভৃতি। আর এগুলো সবই তো ফ্লেমেবল না, মানে দাহ্য পদার্থ। ডক্টর রায়, এককালে আমিও রসায়ন নিয়ে কিছু পড়াশুনো করেছিলাম। আমি জানি এগুলোর কোনোটাই রুম টেম্পারেচারে দাহ্য বা ইনফ্লেমেবল নয়। সেখানেই তো সন্দেহ মিস্টার দত্ত মজুমদার। ডক্টর দত্তর আবহাওয়া চেম্বারে কোনো গ্যাস বার্নার বা দেশলাই ছিলই না। বৈদ্যুতিক যন্ত্রপাতির তারগুলো যথেষ্ট ভালোভাবে ঢাকা দেওয়া। সর্বশেষ তিনি কি কম্পাউন্ড নিয়ে কাজ করছিলেন বলে মনে হয় আপনার? বলা খুবই মুশকিল, বুঝলেন তো। জায়গাটা তো একেবারে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে, বললেন ডক্টর রায়। তা এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। না না, হয়নি, কারণ আমি তা হতে দিইনি। আচ্ছা, বেশ, চলুন তাহলে জায়গাটা একবার ভালো করে দেখে আসা যাক, বললেন মিস্টার দত্ত মজুমদার। অন্ধকার জঞ্জালময় ঘরে ঢুকে মিস্টার দত্ত মজুমদার জিজ্ঞাসা করলেন, এইখানে সব থেকে বিপজ্জনক যন্ত্র কোনটি? ডক্টর রায় চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, ওই যে
কম্প্রেসড অক্সিজেন ট্যাঙ্ক। আঙুল তুলে ট্যাঙ্কটা উনি দেখালেন মিস্টার দত্ত মজুমদারকে। মিস্টার দত্ত মজুমদার দেখলেন দেওয়াল ঘেঁষে বসানো রয়েছে নানা রঙের গ্যাস সিলিন্ডার। কয়েকটা অবশ্য বিস্ফোরণের জন্য মুখ থুবড়ে পড়ে আছে মেঝে। ঘরের মাঝখানে মেঝের ওপর লাল রঙের একটা সিলিন্ডার পড়েছিল। খুব ভারী এবং মজবুত হওয়ার জন্য ওটা মেঝে ছিটকে পড়লেও ফেটে যায়নি। মিস্টার দত্ত মজুমদার সিলিন্ডারটায় পা দিয়ে একটু গুঁতো দিয়ে জিজ্ঞাসা করলেন, ওটা কিসের সিলিন্ডার? ডক্টর রায় সিলিন্ডার দেখে বললেন, ওটা হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার। আচ্ছা, হাইড্রোজেনে তো বিস্ফোরক, তাই না? বললেন মিস্টার দত্ত মজুমদার। হ্যাঁ, তা ঠিকই, কিন্তু যখন উত্তপ্ত হয় তখনই, বললেন মিস্টার রায়। মিস্টার দত্ত মজুমদার হঠাৎ ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তবে যে বললেন কম্প্রেসড অক্সিজেন সব থেকে বিপজ্জনক, অক্সিজেন কখনো ব্লাস্ট তো হয় না, তাই না? না, বিস্ফোরণ তো দূরের কথা, অক্সিজেন নিজে জ্বলেও না, তবে অন্য কিছুকে জ্বলতে সাহায্য করে। তাহলে ডক্টর রায় চট করে কোনো জবাব দিতে পারলেন না। এখানকার অক্সিজেন ট্যাঙ্কগুলো কি অক্ষত আছে? হ্যাঁ, তাই তো দেখছি। মিস্টার দত্ত মজুমদার পায়ের কাছে পড়ে থাকা হাইড্রোজেন ট্যাঙ্কে একটা লাথি মারলেন। ট্যাঙ্কের মিটারের কাঁটা শূন্যে এসে দাঁড়িয়ে আছে, তার মানে বিস্ফোরণের সময় এই ট্যাঙ্কটা থেকে হাইড্রোজেন বেরিয়েছে, বললেন মিস্টার দত্ত মজুমদার। ডক্টর রায় মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাই তো। মিস্টার দত্ত মজুমদার একবার দাড়ি চুলকে নিলেন। আচ্ছা, আগুনের ফুলকি ছাড়া এমন কিছু আছে যার সাহায্যে হাইড্রোজেনে বিস্ফোরণ ঘটানো সম্ভব? জিজ্ঞাসা করলেন মিস্টার দত্ত মজুমদার। ডক্টর রায় ধীরে ধীরে উচ্চারণ করলেন, ক্যাটালিস্ট বা অনুঘটকের সাহায্যে বিস্ফোরণ ঘটানো সম্ভব বই কি। আচ্ছা, প্ল্যাটিনাম ব্ল্যাক এইরকম একটি খুব ভালো অনুঘটক, বুঝলেন? প্ল্যাটিনাম ব্ল্যাক হচ্ছে গুঁড়ো প্ল্যাটিনাম। মিস্টার দত্ত মজুমদার প্রায় চমকে উঠে প্রশ্ন করলেন, সে কি, আপনাদের এখানে ওরকম কিছু আছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই, খুবই দামি, তবু প্ল্যাটিনাম ব্ল্যাকের মতো ভালো ক্যাটালিস্ট বা অনুঘটক আর নেই। মিস্টার দত্ত মজুমদার জিজ্ঞাসা করলেন, তাহলে প্ল্যাটিনাম ব্ল্যাকের সাহায্যে হাইড্রোজেনে বিস্ফোরণ ঘটানো সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। ঘরের উত্তাপেই, অর্থাৎ রুম টেম্পারেচারেই প্ল্যাটিনাম ব্ল্যাক হাইড্রোজেন ও অক্সিজেনকে যুক্ত করতে পারে। কোনো তাপের প্রয়োজন হয় না, কিন্তু বিস্ফোরণটা ঘটে যায়। ডক্টর রায়ের কণ্ঠস্বরে উত্তেজনার আভাস। হঠাৎ ডক্টর রায় হাইড্রোজেন সিলিন্ডারটার পাশে বসে পড়লেন ওটাকে ভালো করে পরীক্ষা করার জন্য। সিলিন্ডারের মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন। মিস্টার দত্ত মজুমদার, সিলিন্ডারের মুখে যে জিনিসটি লেগে রয়েছে ওটা আমি পরীক্ষা করে দেখতে চাই। কতক্ষণ সময় লাগবে পরীক্ষা করতে? জিজ্ঞাসা করলেন মিস্টার দত্ত মজুমদার। এই স্পেকট্রোগ্রাফিক পরীক্ষা করব, আমাকে মিনিট 15 সময় দিন, বলে প্রায় ছুটে বেরিয়ে গেলেন ডক্টর রায়। 15 নয়, ঠিক 20 মিনিট বাদে ফিরে এলেন ডক্টর রায়। এই সময়টা মিস্টার দত্ত মজুমদার পোড়া গবেষণাগারের মধ্যে ঘুরে ঘুরে সবকিছু ভালো করে খতিয়ে দেখে নিলেন। ডক্টর রায় ঢুকতেই জিজ্ঞাসা করলেন উনি, কি হলো, কিছু পেলেন নাকি? ডক্টর রায় যেন উত্তেজনায় ফেটে পড়ছিলেন। বললেন, পেয়েছি, বলে কতকগুলো ফটোগ্রাফিক নেগেটিভ তুলে ধরলেন মিস্টার দত্ত মজুমদারের চোখের সামনে। নেগেটিভগুলোতে ছোট ছোট সাদা সমান্তরাল রেখা। মিস্টার দত্ত মজুমদার ভালো করে দাগগুলো পরীক্ষা করে বললেন, এ তো বেশ অস্পষ্ট। আপনি কি আদালতে শপথ করে বলতে পারবেন ওগুলো প্ল্যাটিনামের দাগ? সঙ্গে সঙ্গে বেশ জোরের সঙ্গেই জবাব দিলেন ডক্টর রায়, হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, অন্য কোনো কেমিস্টকে দেখালে তিনিও কি আপনার মতকে সমর্থন করবেন? ধরুন, বিপক্ষের কোনো কেমিস্ট হয়তো বলতে পারেন যে নেগেটিভের দাগগুলো এতই অস্পষ্ট যে এ থেকে সঠিক কোনো সিদ্ধান্তেই আসা যাচ্ছে না। ডক্টর রায় প্রায় কেঁদে ফেললেন। কিন্তু নেগেটিভে প্রমাণ রয়েছে, বিস্ফোরণ এবং গ্যাসের তোড়ে সিলিন্ডারের মুখে সামান্য প্ল্যাটিনামের গুঁড়ো লেগে রয়েছে। এই অবস্থায় খুব বেশি প্ল্যাটিনামের গুঁড়ো কি করে আপনি আশা করতে পারেন মিস্টার দত্ত মজুমদার?
মিস্টার দত্ত মজুমদার একটু চিন্তিত মুখে ডক্টর রায়ের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, আমার এখন মনে হচ্ছে খুন করার একটা সুযোগ রয়েছে, সুতরাং আমাদের আরো ভালো ও জোরালো প্রমাণ জোগাড় করতে হবে। আপনার কি মনে হয় এই হাইড্রোজেন সিলিন্ডারটাই কেবল ব্যবহার করা হয়েছিল? সে কথা তো আমার পক্ষে বলা শক্ত। জবাব দিলেন ডক্টর রায়। তাহলে এখানকার সমস্ত সিলিন্ডারগুলি আমাদের পরীক্ষা করে দেখতে হবে, সমস্ত জিনিসপত্র। আমি সাগ্রহে আপনাকে সাহায্য করতে রাজি। খুশি হয়ে জবাব দিলেন ডক্টর রায়। ধন্যবাদ, কিন্তু আপনার সাহায্যের কোনো প্রয়োজন হবে না। যা করবার তা করবে আমাদের গবেষণাগারের লোক, বললেন মিস্টার দত্ত মজুমদার। পরের দিন সকালে ডক্টর রায় এলেন মিস্টার দত্ত মজুমদারের অফিসে। মিস্টার দত্ত মজুমদারই ওকে ডেকে পাঠিয়েছিলেন। মিস্টার দত্ত মজুমদার কথা শুরু করলেন। এটাকে খুন বলেই এখন মনে হচ্ছে। আরও একটা সিলিন্ডারে হাত দেওয়া হয়েছে। আমি তো আগেই বলেছিলাম, অন্য কোনো সিলিন্ডারে কারসাজি করেছে না খুনি? ডক্টর রায় আগ্রহের সঙ্গে জানতে চাইলেন। একটা অক্সিজেন সিলিন্ডার, ওই সিলিন্ডারের নলের মুখেও ছিল প্ল্যাটিনাম ব্ল্যাক, এবং বেশ অনেকখানি। প্ল্যাটিনাম ব্ল্যাক অক্সিজেন সিলিন্ডারের মুখে? খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলেন ডক্টর রায়। মিস্টার দত্ত মজুমদার ঘাড় নেড়ে সায় দিলেন। ঠিক কথা। এবার আপনি আমাকে বলুন তো, অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক রাখার উদ্দেশ্য কি হতে পারে? ডক্টর রায় মাথা নাড়লেন। অক্সিজেন জ্বলবে না, কোনো কিছুর সাহায্যেই অক্সিজেনকে জ্বালানো সম্ভব নয়, তা সে প্ল্যাটিনাম ব্ল্যাক হলেও না। কথাগুলো যেন নিজের মনেই বললেন ডক্টর রায়। তাহলে তো বলতে হয় উত্তেজনার বশে খুনি ভুল করে অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক ঢুকিয়ে দিয়েছিল। পরে নিজের ভুল বুঝতে পেরে সঠিক সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক গুঁজে দিয়েছিল, এবং এই ভুলের মাধ্যমেই খুনি জোরালো প্রমাণ রেখে গেল যে এটা একটা দুর্ঘটনা নয়, বরং এটা পরিকল্পিত একটা খুন। ডক্টর রায়ের মুখের দিকে তাকিয়ে বললেন মিস্টার দত্ত মজুমদার, আপনি ঠিকই বলেছেন, এখন শুধু খুনিকে খুঁজে বের করা। ডক্টর রায়ের কণ্ঠে উত্তেজনার আভাস। শুধু খুনিকে খুঁজে বের করা? ডক্টর রায়ের কথাটাই উচ্চারণ করে একটু হাসলেন মিস্টার দত্ত মজুমদার। ব্যাপারটা কি এতই সোজা নাকি? কিভাবে এবার আমরা খুনিকে শনাক্ত করব বলুন তো? আমাদের হাতে সামান্যতম সূত্রও নেই। আচ্ছা ডক্টর রায়, এই প্ল্যাটিনাম ব্ল্যাক থেকে কি কোনো সূত্র পাওয়া যেতে পারে? না, মানে যে কোনো গবেষকই স্টোর থেকে প্ল্যাটিনাম ব্ল্যাক সংগ্রহ করতে পারে, সুতরাং সেদিক থেকে কাউকে বিশেষভাবে চিহ্নিত করা সম্ভব নয়। খানিকটা হতাশ কণ্ঠে বলে উঠলেন ডক্টর রায়। মিস্টার দত্ত মজুমদার একটু চিন্তা করে বললেন, আমার মনে হচ্ছে আমাদের এখন একমাত্র দেখার জিনিস হচ্ছে যে খুনি কেন অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক ঢুকিয়েছিল। এটা তো একটা আনন্যাচারাল ব্যাপার, এবং এই ব্যাপারটার ব্যাখ্যা পেলেই হয়তো আমরা কোনো সূত্র পেলেও পেতে পারি। খুনি কি অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে হাইড্রোজেন সিলিন্ডার গুলিয়ে ফেলেছিল? ডক্টর রায় সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। না 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 না, এই প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারের রং তো আলাদা। যেমন অক্সিজেন সিলিন্ডারের রং সবুজ আর হাইড্রোজেন সিলিন্ডারের রং লাল। কিন্তু খুনি যদি রং কানা অর্থাৎ কালার ব্লাইন্ড হয়? বললেন মিস্টার দত্ত মজুমদার। এবার ডক্টর রায় সঙ্গে সঙ্গে জবাব দিলেন না, একটু ভেবে চিনতে বললেন, রংখানা যারা, তারা কখনোই রসায়ন নিয়ে গবেষণা করতে আসে না। মানে কালার ব্লাইন্ড হলে অসুবিধা আছে, কারণ কেমিক্যাল রিয়াকশনের সময় কালার বা রং সম্পর্কে অত্যন্ত সজাগ থাকতে হয়। বেশ, তাহলে কি কেউ ইচ্ছে করে অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক ঢুকিয়ে রেখেছিল? আমি ঠিক বুঝতে পারছি না। খুনি যখন অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক ঢুকিয়েছিল, তখন তার মনে হয়তো
কোনো একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল, পরে সেই পরিকল্পনা বাতিল করে। এমন কোনো অবস্থা আছে কি যেখানে প্ল্যাটিনাম ব্ল্যাক অক্সিজেনের সঙ্গে মিশলে বিপজ্জনক হয়ে উঠতে পারে? আপনি তো একজন কেমিস্ট, ডক্টর রায়। না না, মানে ব্যাপারটা অসম্ভব প্রায়। কিন্তু আপনি যদি হাইড্রোজেন গ্যাসের পাত্রে অক্সিজেন জেট দিয়ে আঘাত করেন তাহলে কিন্তু প্ল্যাটিনাম ব্ল্যাক গ্যাস সিলিন্ডারের ওপর বিপজ্জনক হয়ে উঠবে। স্বভাবতই এর জন্য দরকার হবে একটা বিশাল পাত্র, তবেই বিস্ফোরণ ঘটতে পারে। মিস্টার দত্ত মজুমদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মিস্টার রায়ের মুখের দিকে, তারপর বলে উঠলেন, তা মনে করুন মিস্টার রায়, খুনি পুরো আবহাওয়া চেম্বারটি হাইড্রোজেন গ্যাস দিয়ে ভরিয়ে দিল, তারপর অক্সিজেন সিলিন্ডারের মুখ খুলে দেওয়ার পরিকল্পনা করল। সেক্ষেত্রে ডক্টর রায় একটু হেসে বললেন, হাইড্রোজেন দিয়ে ঘর ভরাবার কি দরকার? যখন হঠাৎ কথা থেমে গেল। ডক্টর রায়ের মুখের হাসি উবে গেল, মুখটা যেন ফ্যাকাশে হয়ে উঠল। চিৎকার করে উঠলেন ডক্টর রায়, রক্ষিত, নয়নরাজ রক্ষিত! আপনি কি বলতে চাইছেন ডক্টর রায়? চোখ দুটো কুঁচকে উঠল মিস্টার দত্ত মজুমদারের। ডক্টর নয়নরাজ রক্ষিত 6 মাস টাইটানে কাটিয়ে সম্প্রতি গবেষণাগারে ফিরে এসেছেন। শনির উপগ্রহ টাইটানের আবহাওয়া মণ্ডল গঠিত হাইড্রোজেন মিথেন গ্যাস দিয়ে। ডক্টর রক্ষিতই এই গবেষণাগারের একমাত্র কেমিস্ট যার এই ধরনের আবহাওয়া মণ্ডলের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় আছে। টাইটানে অক্সিজেনের জেট ছুড়ে যদি কিছুটা তাপ দেওয়া যায় অথবা তাপের বদলে অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক রাখা যায় তাহলে ভয়ঙ্কর ধরনের বিস্ফোরণ ঘটবে, কিন্তু হাইড্রোজেন জেট দিয়ে কিছুই ঘটবে না। কিন্তু এখানে পৃথিবীতে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। যখন উনি ডক্টর দত্তর আবহাওয়া চেম্বারে ঢুকেছিলেন নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা নিয়ে, তখন অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক ঢুকিয়েছিলেন। এটা করেছিলেন উনি ওর সাম্প্রতিক টাইটানের অভিজ্ঞতা থেকেই। যখন উনি নিজের ভুল বুঝতে পারলেন ততক্ষণে অক্সিজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক ঢোকানো হয়ে গেছে। ভুল শোধরাবার আর সময় ছিল না। এইবার হাইড্রোজেন সিলিন্ডারের মুখে প্ল্যাটিনাম ব্ল্যাক ঢুকিয়ে গবেষণাগার থেকে নিঃশব্দে বেরিয়ে গেলেন উনি। একটু থেমে ডক্টর রায় আবার বললেন, আপনার মনে যে প্রশ্নটা উকি দিচ্ছে তার জবাবও দিয়ে দিচ্ছি মিস্টার দত্ত মজুমদার। ডক্টর রক্ষিত 6 মাস টাইটানে থেকে যে নতুন একটা কেমিক্যাল রিয়াকশনে সফল হয়েছিলেন তার পুরো সুনামটুকু হজম করতে চেয়েছিলেন ডক্টর দত্ত। ঝানু গোয়েন্দা অফিসার মিস্টার দত্ত মজুমদারের দু চোখও বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। তবে কয়েক মুহূর্তের মধ্যে সেই অবস্থাটা কাটিয়ে ফেলে ইন্টারকমের দিকে এগিয়ে গেলেন উনি। ইন্টারকমে গভীর কণ্ঠে নির্দেশ দিলেন, সেন্ট্রাল অর্গ্যানিক গবেষণাগার থেকে ডক্টর নয়নরাজ রক্ষিতকে এখানে নিয়ে আসার জন্য কাউকে একজনকে পাঠিয়ে দাও, এক্ষুনি, এই মুহূর্তে। ও হ্যাঁ, সঙ্গে অ্যারেস্ট ওয়ারেন্ট নিতে ভুলো না। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প মৃত্যুর গুঁড়ো। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।